বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের একমাত্র ইউনিভার্সিটি, একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে আদর্শ, আমি আগেই বলেছি, প্যাট্রিয়টিক অনেস্ট নেশন তৈরি করতে তারা সফলভাবে তারা ব্যর্থ হয়নি, তারা সফল হয়েছে। এই জন্য ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। আজকে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে যে চারিদিকে যেভাবে চাঁদাবাজি ছড়াছড়ি, অন্যায়ের ছড়াছড়ি, জুলুমের ছড়াছড়ি, হাট দখলের ছড়াছড়ি, আমি বিশ্বাস করি, আমি বলছি না যে 100% কারেক্ট পাওয়া যাবে। আল্লাহ রাসূলের সময় সাহাবাদের মধ্যেও দু একজন খারাপ ছিল না, আমি এটা বলতে পারবো না, অনেক ইতিহাস আমরা জানি। আমি 100% গ্যারান্টি দিব না, কিন্তু 90% গ্যারান্টি দেওয়া যাবে যে শিবিরের প্রোডাক্ট চুরি করে না, ঘুষ খায় না, চাঁদাবাজি করে না, অন্যায় করে না, জুলুম করে না, এই গ্যারান্টি দিতে পারবো আমরা। ভুল বলছি? নতুন যারা তাদেরকে আরও শিখতে হবে, জানতে হবে। যার প্রমাণ আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু ইলেকশনের সময়, যার প্রমাণ দেখেছি জাকসুতে, যার প্রমাণ দেখেছি রাকসুতে, চাকসুতে আমরা প্রমাণ দেখলাম যে নতুন প্রজন্ম তারা সিদ্ধান্তে ভুল করে নাই। তারা বুঝতে পেরেছে তাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ভবিষ্যৎ কাদের হাতে নিরাপদ, তারা স্পষ্ট করে বুঝতে পেরেছে। তো সেই জন্য আমি বাংলাদেশ ইসলামী ছাত্রকে ধন্যবাদ জানাই যে তারা এখন পর্যন্ত এদেশের জন্য একটি সম্পদ, আগামী দিনের ভবিষ্যৎ, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্যারান্টি, অনেস্ট প্যাট্রিয়টিক নেশন তৈরি গ্যারান্টি এই একমাত্র ইসলামী ছাত্রশিবির দিতে পারে, দিয়ে যাচ্ছে। সেজন্য নতুন প্রজন্মকে আমি বলবো, সকলকে আমি বলছি না যে শিবির করতে হবে। যদি শিবির ভালো কাজ করে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ভালো কাজ করার কথা বলে, দেশ গঠনের কথা বলে, দেশকে ভালোর দিকে নিয়ে যাওয়ার কথা বলে, তাহলে আমরা কি সেখানে থাকতে পারি না? আমরা কি সেটা সাপোর্ট করতে পারি না? আমি বলছি না সবাইকে শিবির করতে হবে, কর্মী হতে হবে, সাথী সদস্য হতে, নট নেসেসারি। তো ভালো কাজকে সমর্থন করা কি অন্যায়? কি আমরা ভালো কাজকে সমর্থন করব? ইনশাআল্লাহ। আমি লম্বা করতে চাই না। আমি আশা করব যে আগামী দিনের এই নবীন কৃষিবিদ যারা এখানে ভর্তি হয়েছে, তারা সকল বাংলাদেশের এমপ্লয় হবে না, তারা জব ক্রিয়েটর হবে, তারা উদ্যোক্তা হবে। আমি এটা বলি অ্যাগ্রোপ্রিয়নার, এন্টারপ্রিয়নার না, কৃষি উদ্যোক্তা হবে তারা। লাভটা কি? বাংলাদেশের এই মুহূর্তে প্রায় 6 কোটির উপরে যুবক রয়েছে যাদের বয়স হচ্ছে 18 থেকে 30 বছর। এই 6 কোটি যুবকের চাকরি দেওয়া রাষ্ট্রের পক্ষে কি সম্ভব? শুধু বাংলাদেশ না, বিশ্বের কোনো রাষ্ট্রই তার সকল জনশক্তিকে চাকরি দিতে পারবে না, এত পথ তো নাই। তাহলে প্রাইভেট সেক্টর ডেভেলপ করতে হবে, কৃষি উদ্যোক্তা হতে হবে। একজন মানুষ যদি জব না করে যদি সে উদ্যোক্তা হয়, তার নিজের কর্মসংস্থান হয়, একই সাথে তার ফার্মে যদি 10টা ছেলে কাজ করে, 50টা ছেলে কাজ করে, 100টা ছেলে কাজ করে, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ এদেশের যুব সমাজের কর্মসংস্থান তৈরি হবে। একই সাথে দেশের ফুড সেফটি, ফুড সিকিউরিটি নিশ্চয় তারা কাজ করতে পারবে। তাদের উৎপাদিত পণ্য যখন বাজারে আসবে, তখন বাজারে খাদ্যের সরবরাহ বেড়ে যাবে। খাদ্যের সরবরাহ বাড়লে দাম কমে যাবে। তাহলে আমরা বাংলাদেশের ফুড সেফটি, ফুড সিকিউরিটির নিশ্চয়তা গ্যারান্টি দিতে পারবো। আমি বিশ্বাস করি আগামী দিনের এই কৃষিবিদরা নিজেকে উদ্যোক্তা বানানোর চেষ্টা করবে। আমি যা কিছু বলছি আমার জীবন থেকে শিখে বলছি। আমি পিএইচডি পর্যন্ত 20 বছর পড়াশোনা করেছি, 20 বছর গভর্নমেন্ট চাকরি করেছি, এরপরে 20 বছর প্রাইভেট সেক্টরে উদ্যোক্তা হিসাবে কৃষিবিদ গ্রুপটাকে আমরা গড়ে তুলেছি। আমি জীবন থেকে শিখে কথাটা বলছি। আমাকে যখন চাকরি থেকে বের করে দেওয়া হয়, তখন একটা স্বাচ্ছন্দ্যের জীবন ছিল, একটা গাড়ি ছিল, বাসা ছিল, ফ্যামিলি ছিল, একটা ভালো স্টেবল লাইফ ছিল। রিক্সায় চড়ে ফিরে চলে আসছি।
একজন সৎ অফিসার যদি সে আপ টু আমাদের সবচেয়ে বড় লেভেল তো সচিব পর্যন্ত যাওয়া যায়, বেতন কত? ৭৮,০০০ টাকা। এই টাকাতে গাড়ি বাড়ি মালিক হওয়া যাবে? সম্ভব না। আমি বিগত স্বৈরশাসককে ধন্যবাদ জানাই যারা আমার চাকরিটা খেয়েছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ বলে নাই, ভয় ভয়। কারণ তখন এই সিদ্ধান্ত না নিলে হয়তো এই কৃষি গ্রুপটা এত বড় হতো না। আমাকে একটি গাড়ি আমাকে রেখে দিয়ে রিক্সায় করে বাসায় আসতে হয়েছে। আলহামদুলিল্লাহ এখন উদ্যোক্তা হওয়ার কারণে আমার আন্ডারে তো ১০০ মতো গাড়ি আছে। আমি সচিব হলেও হয়তো আমি কয়জনের চাকরি দিতে পারতাম আমি জানি না, বাট এই গ্রুপে কিন্তু হাজার হাজার ছেলেমেয়েরা চাকরি করছে, তাদের কর্মসংস্থান হয়েছে। কি হাততালি নাই? আমি উদ্যোক্তা না হলে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী কৃষিবিদ কৃষি বিজ্ঞানের চাকরি সংস্থান হতো না। আমি যখন সকালবেলা আমাকে ভালুকার আমার লেয়ার ফর্মাতে টেলিফোনে জানায় যে আজকে স্যার ১,৩৭,০০০ ডিম হয়েছে, আমার শুনে কলেজাটা ভরে যায়। আমি ডিম ফ্রি খাওয়াই না, বাট ভালো লাগার জায়গাটা হলো এই যে আজকে সারা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে ১,৩৭,০০০ মানুষ আমার ফার্মের ডিম খাবে। এটা ভালো লাগার না? এটা হচ্ছে ভালো লাগার জায়গা। এভাবে করে আমরা একজন উদ্যোক্তা হলে কি হয় সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। সৎভাবে একজন সচিব যদি রিয়েলি সৎ মানুষ হয়, তার গাড়ি বাড়ি ব্যবহার করার কোনো সুযোগ নাই। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসার মধ্যে রিজিকের প্রায় ৯০% নিহিত রয়েছে, এবং ব্যবসায়ীদের সম্মান, উদ্যোক্তাদের সম্মান পরিষ্কার করে বলা হয়েছে। আমি ইসলাম ধর্মের কথা বলছি, অন্য ধর্মেও আছে, যে তাদের হাসর নাশন হবে শুহাদা এবং নবী রাসূলের সাথে। কি সম্মানের না? খালি দুনিয়ার সম্মান, আখিরাতেও সম্মান আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের অনুষ্ঠানের আমার অত্যন্ত স্নেহের, যদি এসে পৌঁছায়নি, জাহিদ রোজা ছিল, ইফতারের করার জন্য হয়তো দেরি করছে, পড়ে আছে। অত্যন্ত স্নেহের এবং এই শহীদি কাফেলার সফল রাহবার, যার নেতৃত্বে বাংলাদেশে ইতিমধ্যে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু 4টি জায়গায় সফল বিজয় অর্জিত হয়েছে। একই সাথে আমার আর এক ছোটো ভাই ডাকসুর ভিপি সাদিক কায়ুম, একজন সফল তরুণ নেতৃত্ব, বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল। আমি বিশ্বাস করি এই তরুণ প্রজন্মের হাত ধরে একদিন এই বাংলাদেশ আমাদের কাঙ্ক্ষিত একটি সফল, একটি প্রত্যাশার বাংলাদেশ তারা উপহার দেবে। সমবেত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রাক্তন এবং অন্যান্য ছাত্রবৃন্দ, আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ আমাদের নবীন ছাত্রছাত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক কর্মীগণ, আমি সকলকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত্যন্ত ভালো লাগছে, অনেক লম্বা সময় পর আমরা 85 থেকে 91 সাল পর্যন্ত এই ক্যাম্পাসে অবস্থান করেছিলাম, পড়াশোনা করেছি। আমার মনে হয় এখানে অনেক ছাত্র আছে যাদের জন্ম হয়তো এর পরে হয়েছে, কি ঠিক কিনা? সবাই চুপচাপ, আমাদের থেকে চিনেন নাকি? হ্যাঁ, তোমরা যারা নতুন এসেছ, এই ইউনিভার্সিটির অবশ্য ইউনিভার্সিটি অনেক পরে হয়েছে, ইটস এ হিস্টোরিক্যাল।
1938 সালে শেরে বাংলার প্রচেষ্টায় পূর্ববঙ্গের কৃষি শিক্ষার মানকে উন্নত করার জন্য, কৃষি শিক্ষা ব্যবস্থা চালু করার জন্যই 1938 সালে, অর্থাৎ বাংলাদেশের প্রথম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি। যদিও তখন এই নামটি ছিল না, অনেক নাম আমার বিশ্বাস ইতিমধ্যে হয়তো আলোচনা হয়েছে, আমি রিপিট করছি না। এর অনেকবার নাম চেঞ্জ হয়েছে, ইনস্টিটিউট ছিল, কলেজ ছিল, এরপরে এটা এক পর্যায়ে এসে ইউনিভার্সিটি হয়েছে। তোমরা যারা নতুন আসছো তোমরা সৌভাগ্যবান। আমরা যখন এখানে ক্যাম্পাসে পড়াশোনা করেছি তখন ছাত্র কম ছিল, ছোট্ট ক্যাম্পাস ছিল, ভুল বললাম, ছাত্র কম ছিল, বড় ক্যাম্পাস ছিল। আমরা তখন এই ফার্মগেট থেকে শুরু করে বলা যায় এখানে পশ্চিম আগারগাঁ পর্যন্ত পুরো ক্যাম্পাসটাই একসময় ছিল এটা এই কৃষি কলেজের অধীন। তোমাদের জানা দরকার ইতিহাস, ব্রিটিশ সরকার এই উপমহাদেশে সর্বপ্রথম 4টি কৃষিভিত্তিক ক্যাম্পাস তৈরি করে, 4টা ফার্ম তৈরি করে। দিল্লির মণিপুরি ফার্ম, আমাদের এটাও কিন্তু মণিপুরি ফার্ম ছিল। এই ফার্ম যে গেটটা আছে, এই গেটটার নাম কিন্তু ওই ফার্ম গেট থেকেই হয়েছে। দিল্লি যেটা আছে সেটা দিল্লি শহরের মাঝখানে 1400 একটা জমি নিয়েই আছে, আর আমাদের এই মণিপুর ফার্ম যেটা ছিল সেটা 1400 একটা জমি ছিল তখন। ছোট হতে হতে এখন বোধ হয় 76 একরে এসে দাঁড়াইছে নাকি, হ্যাঁ 87 একরে দাঁড়াইছে। একই সাথে পাঞ্জাবে হয়েছিল এবং পাঞ্জাব পাকিস্তান যেটা আমি বলছি সেখানে হয়েছিল, এবং পাঞ্জাব ইন্ডিয়াতে যেটা সেখানে হয়েছিল। এই 4টা দিয়ে যাত্রা শুরু হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে পারিনি। ছোট করতে 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 এখন 87 একরে এসে দাঁড়াইছে। এক সময় তো ঢাকা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, অনেক সংগ্রামের পর সেটা আমি ধরে রাখতে পেরেছি। ইটস এ নতুন জেনারেশনের জন্য আমি হিস্টোরি বলছি। তোমার সৌভাগ্যবান যে একটি ইচ্ছা হোক অনিচ্ছা হোক, শব্দটা এই জন্যই বলছি যে এগ্রিকালচার পড়তে অনেক সময় অনেক ইচ্ছা করে আসে না। আমি বিশ্বাস করি তোমরা হয়তো বুঝে শুনে জেনেই কৃষিকে ভালোবেসে হয়তো এখানে পড়তে এসেছো, সেটাই আমি ধরে নিচ্ছি। নাকি ভুল বললাম? সবাই চুপচাপ আছে। মেডিকেলের চান্স না পেয়ে, নাকি ইঞ্জিনিয়ারিং চান্স না পেয়ে অবশেষে কৃষি, নাকি? হ্যাঁ, একজন না বলেছে আর সবাই হা বলেছে, হা জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, আমি বলতে চাই ভুল করে হোক আর খারাপ করে হোক আমার জীবনে একই ঘটনা ঘটেছিল। আমিও এখানে বাধ্য হয়ে পড়তে আসছিলাম, পছন্দ করে না। কিন্তু আজকে আমি মনে করি আমি সৌভাগ্যবান যে আমি এগ্রিকালচারে পড়াশোনা করেছি। হাততালি কম পড়েছে, এখনও অনেকে পছন্দ করে নাই। তা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, গৌরবান্বিত মনে করি যে আমি এগ্রিকালচারে পড়াশোনা করেছি। কৃষি পেশা একটি সম্মানজনক পেশা। আমরা যারা এখানে মুসলমান আছি, আল্লাহর রাসূল কিন্তু কৃষি পেশা ছিলেন। আমি খুব মজা করে বলি যে আল্লাহর রাসূল একজন কৃষিবিদ ছিলেন, আমিও কৃষিবিদ। আল্লাহর রাসূল ব্যবসা করতেন, আমিও ব্যবসায়ী। তো কৃষি কাজ করা হচ্ছে রাসূলের সুন্নাত, নবীদের সুন্নাত। এই দেশ কৃষি প্রধান দেশ, এটা অস্বীকার করলে চলবে না। এদেশের উন্নতি ও অগ্রগতি অবশ্যই নির্ভর করে কৃষির উপরে। আমরা সেই সাবজেক্ট চয়েস করেছি, সেই সাবজেক্টই পড়তে আসছি। এর দিগন্ত অনেক বিস্তৃত, অনেক কিছু করা সম্ভব, এই জাতিকে অনেক কিছু দেওয়া সম্ভব। এই জন্য আমি নতুন ছাত্র যারা আসে তাদেরকে ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই যে তারা একটা ভালো জায়গায় এসেছেন এবং এখান থেকে বসে তারা অনেক ভালো কিছু এই জাতিকে, দেশকে উপহার দেবে ইনশাআল্লাহ।
এডুকেশন সিস্টেম নিয়ে একটু কথা হয়েছে, আমি কিছু বলতে চাই। আজকের শিক্ষা ব্যবস্থা চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশে অনেস্ট প্যাট্রিয়টিক সিটিজেন সাপ্লাই দিতে। সৎ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কি আমার সবাই একমত না দ্বিমত? কেউ একমত আছে, কেউ দ্বিমত আছে, তাই না? যদি সৎ এবং প্যাট্রিয়টিক নেশন তৈরি হতো, তাহলে 24শে জুলাই নির্বিচারে পুলিশরা নিরস্ত্র নিরীহ শিশু বাচ্চাদের ছাত্রদেরকে গুলি করতে পারতো না? পারত? এখনো সবাই চুপচাপ। পারত কি না? তারা দেশপ্রেমিক ছিল না। তারা দেশপ্রেমিক থাকলে তারা নির্বিচারে এভাবে গুলি করতে পারতো না। তাদের সাথে ম্যাজিস্ট্রেট ছিল, পুলিশ ছিল, প্রশাসনিক কর্মকর্তারা ছিল, আর্মি ছিল, বিডিআর ছিল, আনসার বাহিনী ছিল। নির্বিচারে নিরীহ ছাত্রদের উপরে যেভাবে গুলি করেছে, তারা কোনো মানবিক মানুষ হতে পারে না। তারা দানবিক মানুষ। তাহলে আজকের শিক্ষা ব্যবস্থা, আমাদের সদ্য শিক্ষামূল্যের আছেন, আপনারা মানবিক মানুষ তৈরি করতে ব্যর্থ হয়েছেন। আপনারা দানবিক মানুষ তৈরি করেছেন, যার পরিণতি হয়েছে 24শে জুলাই। আমরা চাই এমন শিক্ষা ব্যবস্থা যেখান থেকে মানবিক মানুষ তৈরি হবে। আরেকটি জায়গায় ব্যর্থ হয়েছে, এই শিক্ষা ব্যবস্থা এন্টারপ্রেনার তৈরি করতে ব্যর্থ হয়েছে, উদ্যোক্তা তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা জব সিকার তৈরি করতেছি, এমপ্লয় তৈরি করতেছি, কিন্তু ব্যর্থ হয়েছে এমপ্লয় তৈরি করতে এবং জব ক্রিয়েটার তৈরি করতে ব্যর্থ হয়েছে। কি ঠিক না বেঠিক? অনেকে মজা পাচ্ছে, অনেকে পাচ্ছে না। আমরা যদি একটু বিশ্লেষণ করি, কেন হলো আজকের এই শিক্ষা ব্যবস্থা, কেন হয়েছে, কেন প্যাট্রিয়টিক অনেস্ট নেশন তৈরি করতে ব্যর্থ হলো, কেন জব ক্রিয়েটার তৈরি করতে ব্যর্থ হলো, কেন এন্টারপ্রেনার তৈরি করতে ব্যর্থ হলো? আজকের যে শিক্ষা ব্যবস্থা, ইট ওয়াজ ক্রিয়েটেড বাই বাস্টার্ড জিউস, খ্রিস্টানরা, ব্রিটিশরা। 1854 সালে প্রথম এই উপমহাদেশে আধুনিক শিক্ষার সূত্রপাত করা হয়। এরপরে 1854 থেকে 1971 পর্যন্ত 5 বার কমিশন হয়েছে। যখন 1947 সালে দেশভাগ হলো, এই দেশভাগের পর থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তান আমলেও 5 বার কমিশন হয়েছে। 1972 সালে বাংলাদেশ হওয়ার পরে কুদরতি খোদা শিক্ষা কমিশনের পর থেকে শুরু করে এ পর্যন্ত অসংখ্যবার কমিশন করা হয়েছে, কিন্তু রেজাল্ট কিছু নাই। রেজাল্ট কেমনে হবে? কারণ আমরা তো ওই যে 1854 সালে যে বৃক্ষটি রোপণ করা হয়েছে, আমরা তো কৃষিবিদ। প্রফেসর ফিরোজ মাহমুদ সঠিকভাবে কথাই বলেছেন যে কাঁঠাল গাছ লাগাইতে আম পাওয়া যায় না। তো এই ব্রিটিশরা তো 1854 সালে এখানে কাঁঠাল গাছ লাগিয়ে গেছে। আর ব্রিটিশ আমলের কমিশনগুলো, পাকিস্তান আমলের কমিশনগুলো, বাংলাদেশ আমলের কমিশনগুলো, তারা কি করেছে? ওই কাঁঠাল গাছের কেউ আসে ডাইনের পাশে পাতা কাটছে, কেউ ডাল কাটছে, কেউ মাথা কাটছে, কেউ গোড়ায় একটু পানি দিয়েছে, কিন্তু গাছ কাঁঠাল গাছই রয়ে গেছে। ব্রিটিশদের দরকার ছিল বাংলায় আমাদের এই ভূখণ্ডকে শাসন করার জন্য। তারা শাসক প্রশাসক তারা নিচে নিয়ে আসছিল। তাদের দরকার ছিল ড্রাইভার, তাদের দরকার ছিল কাজের বুয়া, রান্নার লোক, চা খাওয়ার লোক, ফাইল এক জায়গাতে নিয়ে যাবে সেই লোক, ড্রাইভার। কিন্তু তারা ইংরেজি জানে না, পড়ালেখা শেখাতে হবে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা তৈরি করা ছিল কেরানি তৈরি করার জন্য। সেই শিক্ষা ব্যবস্থা আজও বাংলাদেশে আছে। সেই শিক্ষা ব্যবস্থা আজও বাংলাদেশে রয়ে গেছে। মাঝে মাঝে আমাদের সুশীল সমাজ, বুদ্ধিজীবীরা ওর ডালপালা কেটে ওটাকে পরিষ্কার করার চেষ্টা করেছে, বাট এটা টোটালি একটা রং কনসেপ্ট।
আপনাকে কাঁঠাল গাছ উপড়ে দিয়ে যদি আম চান তাহলে আমের চারা লাগাতে হবে। এই শিক্ষা ব্যবস্থা সমূলে ফেলা দিয়ে এই যা স্বাধীন জাতির উপযোগী প্যাট্রিয়টিক নেশন তৈরি করার জন্য, সৎ নেতৃত্ব তৈরি করার জন্য, এন্টারপ্রেনার তৈরি করার জন্য এই উপযোগী শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিতে হবে। ওইটা কেটে ছেড়ে কোনো লাভ হবে না, নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। একমাত্র এইটা হলে সম্ভব আমাদের যে কাঙ্ক্ষিত সোনার বাংলা, সেই বাংলা আমরা তৈরি করতে পারব। আর না হলে চেঞ্জ হবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা 54 বছর পার করেছি। কি হয়েছে আমরা তো দেখলাম একটার পর একটা চেঞ্জ, পরিবর্তন। আমরা ভাষা আন্দোলন দেখেছি, 71-এর স্বাধীনতা সংগ্রাম দেখেছি। আমি দেখিনি ভাষা আন্দোলন, আমার জন্ম পরে হয়েছে। এরপরে 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, সর্বশেষ 24-এর এই ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন তেমন একটা হয়নি। আমাদের প্রত্যাশা জাগছে এইখানেই। বর্তমান যে নতুন জেনারেশন, তোমরা যে নতুন ছাত্র আসছো, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ কি হবে। আগামীর বাংলাদেশ কি এভাবেই চলবে? সেই পুরনো স্টাইলে চাঁদাবাজি, হাট দখল, বাজার দখল, টেন্ডারবাজি এভাবেই চলবে, নাকি একটা নতুন প্রত্যাশার বাংলাদেশ তৈরি হবে, যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, অফিসগুলোতে কোনো ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, গাঁজাখড়ি থাকবে না, এমন একটি প্রত্যাশার বাংলাদেশ আমরা আশা করি। আমি বিশ্বাস করি এই নতুন প্রজন্ম আমাদেরকে সেই বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবে। কি পারবো না আমরা? আশা তো থাকতে হবে। বাংলাদেশের বর্তমান পপুলেশন কত? 18 কোটি, তাই না? আমাদের পপুলেশন গ্রোথ যদি এভাবেই থাকে তাহলেও 2050 সালে পপুলেশন 25 কোটি হবে, 2100 সালে 35 কোটি হবে। দেশের জমি কি বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে না, জমি কমবে না, তাহলে তো আর একদম দখল করে নেবে। চাষযোগ্য জমি কমে যাবে, আবাদযোগ্য জমি কমে যাবে, আর পপুলেশন বেড়ে যাবে। তাহলে এই বর্ধিত জনসংখ্যার খাদ্যের সংস্থান কীভাবে হবে? এই চিন্তা এই কৃষিবিদদের করতে হবে, কৃষি বিজ্ঞানীদের করতে হবে, নবীন ছাত্রদেরকে করতে হবে। বোঝা গেছে? আগামীর বাংলাদেশের পপুলেশন যদি 35 কোটি হয় এবং ল্যান্ড যদি আরও কমে যায়, তাহলে সেই বাংলাদেশে খাদ্যের নিশ্চয়তা, ফুড সেফটি, ফুড সিকিউরিটি কীভাবে নিশ্চিত হবে সেই চিন্তা আমাদের করতে হবে, সেই ভাবনা আমাদের ভাবতে হবে। নাহলে আবার নতুন করে সেই 74 দুর্ভিক্ষ তৈরি হবে। সেজন্য করণীয় কি? আজকের আমি প্রথমে বলেছি, যারা নবীন ছাত্র যারা এখানে ভর্তি হয়েছে তাদেরকে আমি স্বাগত জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি যে তোমাদের সিলেকশন ঠিক আছে। এখান থেকে অনেক কিছু করার সুযোগ রয়েছে। একজন মানুষ এগ্রিকালচার পড়ে, আমি অন্যদিকে বাদ দিচ্ছি, এগ্রিকালচার পড়ার পরে যদি সে বাংলাদেশে এখন কৃষিভিত্তিক ইউনিভার্সিটি কয়টা আছে? হ্যাঁ, 9টা না 10টা? আচ্ছা, প্রাইভেট সহ 10টা উপরে হবে। এই কৃষিভিত্তিক ইউনিভার্সিটি থেকে যে ছাত্রগুলো বের হয়, আমি যদি মিডিয়া কর্মী দিয়ে সাক্ষাৎকার নেই যে তোমরা বড় হয়ে কী হবা, তাহলে কি বলবে? হ্যাঁ, প্রথমে বলবো যে আমি পুলিশ হব, তাই না? বিসিএসের 1 নম্বর চয়েস পুলিশের চাকরি করব, নাকি? 2 নম্বর অ্যাডমিট কার্ডে যাব, 3 নম্বর ট্যাক্সে যাব, ভ্যাটে যাব, তাই না? হ্যাঁ, ফরেন ট্রেড, তাই না? আচ্ছা আচ্ছা, তো এইগুলো হচ্ছে চয়েস, তাই না? অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থার দুর্বলতা আমাদেরকে
আমি যদি অলমোস্ট আমি বলবো যে আমি নিশ্চিত করেই বলতেছি যে প্রায় সব ছাত্র এই কথাই বলবে, কিন্তু এমন ছাত্র কম পাওয়া যাবে যে সে বলবে যে আমি এখান থেকে গ্র্যাজুয়েশন করার পরে আমি একটা মুরগির ফার্ম করব, বলবে? হ্যাঁ, বলবে না। প্রথম হলো পরিবার থেকেই না করবে। আমি আমার জীবন থেকে শিখছি, সেগুলো বলতেছি। আমি গ্র্যাজুয়েশন করে বাড়িতে গেলাম, আমি যে বললাম যে একটা ফার্ম করব, তা আমাকে রীতিমতো পাগল বানিয়ে ঢাকা আবার ব্যাক করতে হয়েছে, যে ছেলেটা বোধহয় পাগল হয়ে গেছে, যে ওরে পড়ালেখা করালাম, বড় করলাম, সে বড় অফিসার হবে, সে এখন আসে গ্রামে চাষবাস করবে। সবাই মিলে বলছে ছেলেটা বোধহয় পাগল হয়ে গেছে। পরিবার থেকে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে একটা মোটিভেশন চলছে, আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ ক্যাডারে যাবে, বড় কর্মকর্তা হবে, এই মোটিভেশন। কিন্তু সে জব ক্রিয়েটার হবে, এই মোটিভেশন নাই। এরপরে যদি সামাজিক অবস্থার বলি, আজকে যদি মেয়েদেরকে জিজ্ঞেস করি যে তোমাদের সাথে দুইটা অপশান আছে, একটা ছেলে ম্যাজিস্ট্রেট, একটা ছেলে মুরগির ফার্মের মালিক, কাকে বিয়ে করবা? হ্যাঁ, মেয়েরা কি বলবে? সবাই হাসাহাসি করছে। নিঃসন্দেহে তারা কেউ বলবে না যে আমি মুরগির ফার্মের মালিককে বিয়ে করব। একটা ছেলে যখন বিশেষ ক্যাডার দিয়ে সে পুলিশের এএসপি হয়, বেতন কত? সাকুল্যে 40,000 টাকা প্লাস মাইনাস পায়। যখন সে ঢাকা থেকে মাগুরায় যায়, একটা নতুন গাড়ি, চকচকে গাড়ি, গুলশানে ইতিমধ্যে 2টা ফ্ল্যাটের মালিক হয়ে গেছে। এবং আমার মাগুরা সমস্ত ধনী লোকের মেয়ের বাবারা লাইন ধরছে ছেলের সাথে কেমন মেয়েটা বিয়ে দেওয়া যায়। দুর্ভাগ্য এবং ধিক্কারের সমাজকে একটা লোক প্রশ্ন করছে না, তুমি 5 বছর চাকরি করে 40,000 টাকা বেতন করে কেমনে তুমি নতুন গাড়ি নিয়ে ঢাকা বাড়িতে আসলে, কেমনে তুমি একটা ফ্ল্যাটের মালিক হলে? এটা হচ্ছে সামাজিক অবক্ষয়। আমি বলতে চাই, আমার ক্ষমতা না থাকতে পারে, আমি কি ঘৃণা করতে পারি না যে ছেলে একদম চুরি করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে নতুন গাড়ি, ওর সাথে কথাই বলবো না আমরা, সামাজিকভাবে বয়কট করবো আমরা। তাহলে জাতির পরিবর্তন আসবে। তাহলে পরিবর্তন ফ্যামিলি থেকে আসতে হবে, পরিবর্তন সমাজ থেকে আসতে হবে। একই সাথে বলতে চাই, আমি বাংলাদেশ, আমরা আগেই বলেছি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে ছাত্র আদর্শ পাচ্ছে না। তারা শিক্ষা প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে প্যাট্রিয়টিক অনেস্ট নেশন তৈরি করতে, জব ক্রিয়েটার তৈরি করতে। পারিবারিকভাবে মোটিভেশন নাই, সামাজিকভাবে মোটিভেশন নাই, আর তাহলে তা থাকবে কোথা? তাহলে এখনো একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, একটি স্কুল আছে, একটি ইউনিভার্সিটি আছে যারা এই কাজগুলো করে। সেটার নাম কি? হ্যাঁ, বুয়েট। বুয়েট কি? বুয়েটের ছেলেরা কি সুদ খায় না? ইঞ্জিনিয়ার হওয়ার পরে ঘুষ খায় না? গাড়ি বাড়ি মালিক হয় না? হয়। তাহলে তো বুয়েট নাই। একটা স্কুল, একটা ইউনিভার্সিটি আছে, কি নাম তার? হ্যাঁ, একটি মাত্র ইউনিভার্সিটি, একটি মাত্র স্কুল আছে যেখান থেকে প্যাট্রিয়টিক অনেস্ট নেশন তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেই শহীদ কাফেলার জিম্মাদার আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই জাহিদ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। একই সাথে আজকের সারা বাংলাদেশের তারুণ্যের প্রেরণা ডাকসুর ভিপি, কি নাম? কি মেয়েরা বোধহয় নাম জানে না নাকি? আচ্ছা, সবাই জানে। তো দুজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি আগেই বলেছি, স্পষ্ট করে আমি একটু রিপিট করতেছি, যে বাংলাদেশে এখনও একটি প্রতিষ্ঠান আছে যেখান থেকে প্যাট্রিয়টিক অনেস্ট নেশন তৈরি হয়, সেটার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমি আর কথা লম্বা করছি না, অলরেডি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আমি শেষ করব। আমি আশা করি আগামী দিনে এইখান থেকে যে নবীন কৃষিবিদরা আছে তারা সিদ্ধান্ত নেবে নিজের ক্যারিয়ার সম্পর্কে,
যে আমি কি জব সিকার হব না আমি জব ক্রিয়েটার হব, আমি কি এমপ্লয়ার হব না এমপ্লয়ি হব। ইউ হ্যাভ টু টেক ইউর ওন ডিসিশন, এবং সেটা এখন থেকে নিতে হবে, ফার্স্ট ইয়ার থেকে নিতে হবে, এবং সেভাবে নিজে গড়ে তুলতে হবে। একজন জব ক্রিয়েটার যদি হয়, একজন এন্টারপ্রেনার যদি হয়, অ্যাগ্রোপ্রেনার যদি হয়, তাহলে সে 4 বছর পরে সৎভাবে একটা গাড়ির মালিক হতে পারবে, একটা বাড়ির মালিক হতে পারবে। কিন্তু একজন এমপ্লয়ি সে সচিব হওয়ার পরেও যদি সৎ থাকে তার পক্ষে এটা সম্ভব নয়। এটা হালাল ব্যবসা, এবং তাদের সম্মান একটু আমি বলেছি যে সৎ ব্যবসাদের সম্মানকে একটু আমি বলেছি, রিপিট করতে চাই না। আমি এই প্রত্যাশা নিয়ে শেষ করছি যে আজকে নবীন যারা এখানে ভর্তি আসছে, এখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে তাদেরকে আমি আবারও স্বাগতম জানাই, এবং তোমাদের এই পড়াশোনার সাথে সাথে পড়াশোনা শেষ করে যখন আবার কর্মজীবনে আসবে, সবসময় তোমাদের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আলী আফজাল ভাইকে। তিনি আমাদেরকে যে দিক নির্দেশনা দিলেন এবং তিনি ইতিমধ্যেই নিজের জীবনে সেই সফলতা নজির স্থাপন করেছেন, এবং তিনি আমাদের সামনে একটা মডেল আমরা অনুসরণ করতে পারি ক্যারিয়ারের দিক থেকে, এবং যে দিক নির্দেশনাগুলো দিলেন সেগুলোর যেন আমরা ফলো করতে পারি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই, এবং একই সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ডাকসু ভিপি সাদিক কাইম ভাই। আমরা ভাইদেরকে আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য কিছু ঘোষণা আছে। ছাত্রীবন্ধুদের জন্য হল খোলা থাকবে রাত 9টা পর্যন্ত। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, আপনাদের হল খোলা থাকবে রাত 9টা পর্যন্ত, সুতরাং চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আর একই সাথে আমরা আগেই বলেছিলাম, একটি ঘোষণা দিয়েছিলাম যে আমরা কেন্দ্রীয় সভাপতি বরাবর প্রশ্ন নিব। আমরা আশা করছি আপনারা ইতিমধ্যেই প্রশ্নগুলো লিখে ফেলেছেন। আমাদের ভলান্টিয়াররা লাইন দিয়ে যাবেন, আপনার প্রশ্নগুলো, লিখিত প্রশ্নগুলো ভলান্টিয়ারদের হাতে দিয়ে দিবেন। আপনাদের যাবতীয় যে কোনো ধরনের প্রশ্ন আপনারা লিখিতভাবে ভলান্টিয়ারদের হাতে হাতে দিয়ে দিন সবাই। জি, এ পর্যায়ে আমরা চলে যাব আরেকটি অভিনয় নিয়ে আসছেন সাইমুম শিল্পী গোষ্ঠী। অভিনয়ের বিষয়বস্তু কি? ওবায়দুল কাদেরকে চেনেন কে কে? একটা বিখ্যাত স্লোগান আছে না, পালাবো না। জি, আমরাও পালাবো না। অভিনয় নিয়ে আসছেন সাইমুম শিল্পী গোষ্ঠী।